গল্প কাহনের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প কুকুর। কেমন আছেন প্রফেসর সাহেব? আমি মনের বিরক্তি গোপন করার প্রাণপণ চেষ্টা করতে করতে বললাম, জি ভালো আছি। ভদ্রলোক হাসিমুখে বললেন, বসবো খানিকক্ষণ? বসুন, আমি অবশ্যই কিছুক্ষণের মধ্যেই বেরোব। আমাকে কি চিনতে পেরেছেন? জি না, ওই যে মোড়ে সিগারেটের দোকানের সামনে আলাপ হলো, আপনি সিগারেট কিনছিলেন, আমি পান। আমি ভদ্রলোককে চিনতে পারলাম না। মোড়ের পানের দোকানে সামান্য আলাপের পর সারা জীবন চিনে রাখবো, আমার স্মৃতিশক্তি এত ভালো নয়। ভদ্রলোক হাসিমুখে বললেন, আমার নাম আলিমুজ্জামান, পোস্টাল সার্ভিসে ছিলাম। 3 বছর আগে রিটায়ার্ড করেছি, 8 মে মঙ্গলবার। এখন ঘরেই থাকি, একটা বাগান করেছি। ভালো, খুবই ভালো। ভদ্রলোক সবাই বসেছেন, কৌতূহলী চোখে চারদিকে দেখছেন। বারবার আমার বইয়ের আলমিরায় তার চোখ আটকে যাচ্ছে। আমি শঙ্কিত বোধ করছি। এখনই হয়তো বলবেন, আপনার তো অনেক বই, কয়েকটা নিয়ে যাই, পড়ে ফেরত দেব। আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে বই পড়ে ফেরত দেয়। ইনিও দেবেন তা মনে হয় না। বই নেওয়ার ছুতায় রোজ এসে বিরক্ত করবেন। আমি এমন কোনো মিশুক লোক না যে এই বুড়ো মানুষের সঙ্গ পছন্দ। আমার জীবনে একটা কোইন্সিডেন্সের ঘটনা। প্রফেসর সাহেব, আপনি কি ভূত এসব বিশ্বাস করেন? একদিন যাব। জি না, আমার নামটা আপনার মনে আছে তো? শুনে ভালো লাগে। জি আছে। আজকাল শিক্ষিত লোক দেখি এসব বিশ্বাস করে। আমি দ্বিতীয়বার লজ্জা পেলাম। মানুষ চাঁদে যাচ্ছে, ভদ্রলোকের নাম চিনতে মনে করতে পারলাম না। ভদ্রলোকের স্বভাবও এমন বিচিত্র যে প্রফেসর হাতে দেখি চারটা পাথরের জবাবের জন্য মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলেন। আমি চুপ করে রইলাম। নামটা বোধ হয় আপনার মনের কাছ থেকে উত্তর না পেয়ে ভদ্রলোকের আলাপে উৎসাহ হয়তো কমে যায়। মনে থাকার কথাও না, তিনি বিদায় হবেন। আনকমন নাম মানুষের মনে থাকে। জি, আমার নাম খুবই কম। আপনি কি কোইন্সিডেন্সে বিশ্বাস করেন? একদিন আসবে আমার বাসায়। আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম, ঘটনাটা বলবো। কাকতালীয় ঘটনা, খারাপ লাগবে না। আমি এখনো আপনার প্রশ্নটা বুঝতে পারছি। খুব শিগগিরই একদিন যাব। আরেকদিন বৃহস্পতিবার বিকালে আজ মনে হচ্ছে আপনি একটু বিরক্ত হলাম। তবে ঘটনাটা বলা শুরু করলে লজ্জা কাটানোর বিরক্তি কেটে যেত। আমি ভদ্রলোকের কথা সত্যিকার অর্থে লজ্জিত বোধ করলাম। বাসায় ঢুকে আমার বিরক্তি নিশ্চয়ই হয়েছি, কিন্তু সাধারণ একটা বসার ঘর, তা বুঝতে পারি। কয়েকটা চেয়ার, রিটায়ার্ড মানুষ, একা একা দেয়াল জোড়া বইয়ের আলমিরা, কথা বলার সঙ্গীত তাদেরই দরকার। কম করে হলেও হাজার প্রফেসর বই ভদ্রলোকের সংগ্রহে আছে। উঠবেন? জি। আচ্ছা, কারো ব্যক্তিগত সংগ্রহে এত বই থাকে আমার জানা ছিল না। মানুষদের কেউ পছন্দ করে না। নিজে অজান্তে আমি সময় নষ্ট করার জন্য গিয়েছি। অপূর্ব। তাছাড়া মানুষদের সঙ্গ আমি নিজেও যে খুব পছন্দ করি। ভদ্রলোক হাসি মুখে বললেন, আপনি আসলাম না, আপনার সঙ্গে গল্প এলে আপনার ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। আজ অবশ্যই। আপনার বইয়ের সংখ্যা কত? গল্পগুজব আমি তেমন কিছু বেশি। কোইন্সিডেন্সের একটা ব্যাপার, কিছু বেশ কিছু বই আছে। ওই গল্পটা ছাড়া আমি কোনো গল্প জানি না। গল্প আপনার নিজের সংগ্রহ? এই জীবনে আমার বাবার সংগ্রহ অনেক আছে। আপনার কেন জানি বলার ইচ্ছে। বই কেনার বাতিক বাবার কাছ থেকে পেয়েছি। অবশ্যই বলবেন। বই পাগল লোক। আপনি যদি দয়া করে একটু বারান্দায় আসেন, তাহলে আমার বাসাটা আপনাকে দেখাতাম। আমি তার মতো পড়তে পারি না। একদিন চলে আসলে ভালো লাগতো। অনেক বই আছে, আমি কিনে রেখেছি। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। ভদ্রলোক প্রচুর করে দেয়াল দিয়ে ঘেরা নিশ্চয়ই একতলা একটি বাড়ি দেখালেন। আমার চোখে সমস্যা আছে। বাড়ি বেশিক্ষণ এক নাগারে দোতলার কাজ শুরু করা হয়েছিল, শেষ হয়নি। আমি খুব খুশি হব। বাড়ির সামনে দুটি যদি আমার লাইব্রেরি থেকে আপনি বই নিয়ে পড়েন। একদিন যদি আসেন, আপনার পড়ার জন্য লাগবে, আলমিরায় সাজিয়ে রাখার জন্য না। আপনি কি সবাইকে বই পড়তে দেন? জি দেই। তারা বই ফেরত দেয়? অনেকেই দেয় না, সেই সব পরে কিনে ফেলি। আমার সংসার ছোট, একটা মাত্র মেয়ে, স্ত্রী মারা গেছেন। সংসারের তুলনায় টাকা পয়সা ভালোই আছে। বই কেনার একটা অংশ ব্যয় করি। আপনি ঘুরে ঘুরে বই দেখুন, আমি চা নিয়ে আসছি। চা লাগবে না। কেন লাগবে না? চা খেতে খেতে গল্প করব। আমার ঘটনাটা আপনাকে বলবো। আপনাকে বলার জন্য আমি এক ধরনের আগ্রহ অনুভব করছি। কেন বলুন তো? আপনি বিজ্ঞানের মানুষ, আপনি শুনলে একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করতে পারবেন। অবশ্যই ব্যাখ্যার জন্য আমি খুব ব্যস্তও না। প্রতিটি বিষয়ের পেছনে একটি কার্যকরণ যে থাকতেই হবে এমন তো কোনো কথা না। আমরা কোত্থেকে এসেছি, আমরা কোথায় যাচ্ছি, এই বিষয়গুলো তো এখনও মীমাংসা হয়নি। কী বলেন প্রফেসর সাহেব? অন্য সময় হলে এই ভদ্রলোকের কথা আমি তেমন কোনো গুরুত্ব দিতাম না, কিন্তু যার বাড়িতে বইয়ের সংখ্যা 16,000, তার কথা মন দিয়ে শুনতে হয়। ভদ্রলোকের গল্প সে কারণেই আমি অতি আগ্রহ দিয়ে শুনলাম। যেভাবে শুনেছি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। ভদ্রলোক গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে ইংরেজিতে বলা শুরু করেছেন। আমি তা করছি না, কোনো রকম ব্যাখ্যা বা টিকা টিপ্পণী দিচ্ছি না, পুরোটা পাঠকদের উপর ছেড়ে দিচ্ছি। ভাই, ঘটনাটা তাহলে বলা শুরু করি। কিছু কিছু মানুষ আছে পশুপ্রেমিক, কুকুর, বেড়াল, গরু, ভেড়া, এসব জন্তুর প্রতি তাদের ভালোবাসা অসাধারণ। রাস্তায় একজন ভিখিরি চিৎকার করে কাঁদলে সে ভিখিরির কাছে এগিয়ে যাবে না, কিন্তু একটা বিড়াল কুকুর
কুই কুই করে কাঁদতে ছুটে যাবে, বিড়ালটাকে পানি খাওয়াবে। আপনাকে শুরুতেই বলে রাখি, আমি এরকম কোনো পশুপ্রেমিক না। কুকুর বিড়াল এসব আমার অপছন্দের প্রাণী। একটা গরু বা ভেড়ার গায়ে আমি হাত দিতে পারি, কিন্তু কুকুর বা বিড়ালের গায়ে হাত দিতে আমার ঘেন্না লাগে। তাছাড়া ডিপথেরিয়া, জলাতঙ্ক এইসব অসুখ এদের মাধ্যমে ছড়ায়, এটাও আমি সবসময় মনে রাখি। যাই হোক, মূল গল্পে ফিরে যাই। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। শীতকাল, কলেজ প্র্যাকটিক্যাল শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তখন পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আমাদের বাসা ঠাকুরপাড়ায়। একদিন বাসায় ফিরছি, দিনটা মনে আছে, বুধবার। সন্ধ্যা মিলিয়ে গেছে, গায়ে গরম কাপড় ছিল না, প্রচণ্ড শীত লাগছে। বাসার কাছাকাছি এসে দেখি পাড়া 3-4টা ছেলে কাগজ, শুকনো কাঠ এসব জড় করে আগুন করছে। আমাদের বাসার সামনে নান্টুকেও দেখা গেল, মহা তেদর ছেলে। তার হাতে একটা কুকুর ছানা, ছানাটার গায়ে কাপড় জড়ানো, শুধু মুখ বের হয়ে আছে। কুকুর ছানা আরামে কুই কুই করছে। আমি বললাম, কি হচ্ছে রে নান্টু? নান্টু দাঁত বের করে হাসলো। অন্য একজন বলল, নান্টু কুকুরকে কম্বল পরিয়েছে, শীত লাগে তো এই জন্যে। দলের বাকি সবাই হো হো করে হাসি উঠল। ছেলেগুলির বয়স 10 থেকে 11-র মধ্যে। এই বয়সে বালকরা সবসময় খুব আনন্দে থাকে, নানা জায়গা থেকে আনন্দের উপকরণ সংগ্রহ করে। কুকুরকে কাপড় দিয়ে মোড়া হয়েছে, এই জন্য তাতে আনন্দের সীমা নেই। মানুষের সাধারণ প্রবৃত্তি হচ্ছে আনন্দে অংশগ্রহণ করা। আমি ওদের দিকে এগিয়ে গেলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম, আমার এগিয়ে যাওয়াটা কেউ তেমন পছন্দ করছে না, মুখ চাওয়াচাই করছে। হয়তো তারা চায় না ছোটদের খেলায় বড়রা অংশগ্রহণ করুক। নান্টুকে খুবই বিরক্ত মনে হলো। ওদের কাছে গিয়ে দাঁড়ানো মাত্র কেরোসিনের গন্ধ পেলাম। হয়তো বাসা থেকে কেরোসিন এনে কেরোসিন ঢেলে আগুন করেছে। বালকরা কায়দা কানুন করতে খুব ভালোবাসে। কেরোসিন দিয়েছিস নাকি? কেউ কোনো জবাব দিল না। নান্টুর মুখ কঠিন হয়ে গেল। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। নান্টু বলল, আপনি চলে যান। তার গলা কঠিন, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তাকিয়ে দেখি নান্টুর কোলের কুকুর ছানা ভিজে চুপচুপ করছে। বুকটা ধক করে উঠল। এরা কুকুর ছানাটার গায়ের কাপড় কেরোসিন দিয়ে চুবিয়েছে নাকি? নতুন কোনো খেলা? একে আগুনে ছেড়ে দেবে না তো? শিশুরা মাঝে মাঝে নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। আমি কড়া গলায় বললাম, এই নান্টু, তুই কুকুরটার গায়ে কেরোসিন ঢেলেছিস? নান্টু কঠিন মুখে বলল, তাতে আপনার কি? কেন কেরোসিন কেন ঢাললি? নান্টু কিছু বলল না। অন্য একজন বলল, কুকুরটাকে আগুনের মধ্যে ছাড়বে, এর গলায় ঘুঙ্গুর বাঁধা আছে। আগুন ছাড়লে এর গায়ে আগুন লাগবে আর সে দৌড়াবে, ঘুঙ্গুর বাজবে। যত তাড়াতাড়ি দৌড়াবে তত তাড়াতাড়ি ঘুঙ্গুর বাজবে। এইটাই মজা। আমি হতভম্ব। এরা বলে কি? ছেলেটার কথা শেষ হবার আগেই নান্টু কুকুর ছানাটাকে আগুনে ফেলে দিল। ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। কুকুর ছানা দৌড়ালো না, এক জায়গায় দাঁড়িয়ে রইল। হয়তো বা সে মানুষের নিষ্ঠুরতা হতভম্ব হয়ে গিয়েছিল। আমি আগুনের উপর লাফিয়ে পড়লাম। আমার শার্টে আগুন ধরে গেল, প্যান্টে আগুন ধরে গেল। এসব কিছুই গ্রাহ্য করলাম না। আমার একমাত্র চিন্তা, বাচ্চাটাকে আগুন থেকে বের করতে হবে। আলিমুজ্জামান সাহেব থামলেন। আমি বললাম, বের করতে পেরেছিলেন? হ্যাঁ। বাচ্চাটা বেঁচে ছিল? না, বাঁচেনি, বাঁচার কথাও না। আমার গায়ে 3rd ডিগ্রি বার্ন হয়ে গেল। কুমিল্লা মেডিকেলকে কিছুদিন থাকলাম, তারপর আমাকে পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজে। 2 মাসের উপর হাসপাতাল থাকতে হলো। এক পর্যায়ে ডাক্তার আমাকে বাঁচানো আশা ছেড়েই দিয়েছিলেন। সেই সময় বার্নের চিকিৎসার তেমন ব্যবস্থা ছিল না। স্কিন গ্রাফিটিং হতো না, অল্পতেই শরীরে ইনফেকশন হয়ে যেত। যাই হোক, বেঁচে গেলাম। তবে সে বছর পরীক্ষা দিতে পারলাম না। আলিমুজ্জামান সাহেব নিঃশ্বাস নেওয়ার জন্য থামা মাত্র আমি বললাম, আপনি একজন অসাধারণ মানুষ। মোটেই না, আমাকে বোকা বলতে পারেন। সামান্য একটা কুকুর ছানার জন্যে নিজের জীবন যেতে বসেছিল। তখন সবাই আমার বোকামির কথাটা আলোচনা করতো। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয়েছে হয়তো বোকামিই করেছি। একজন মানুষের জীবন কুকুরের জীবনের চেয়ে অবশ্যই মূল্যবান। আপনার গল্প শুনে মুগ্ধ হয়েছি। এটা কিন্তু গল্প না, এটা গল্পের ভূমিকা। মূল গল্প এখন বলবো। ঢাকা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছি। শরীর তখনও খুব দুর্বল। ডাক্তার বলে দিয়েছে প্রচুর রেস্ট নিতে। শুয়ে বসেই দিন কাটছে। আমার ঘর দোতলায়, মাথার কাছে বিরাট জানালা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে শুয়ে থাকতে খুব খারাপ লাগে না। এক রাতের কথা, হঠাৎ ঘুম ভেঙে গেছে। জানালা দিয়ে বাইরে তাকালাম, ফকফকে জ্যোৎস্না। এই জ্যোৎস্নায় অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়ল। রাজ্যের কুকুর এসে জড় হয়েছে বাসার সামনে। কেউ কোনো সারা শব্দ করছে না বা ছোটাছুটি করছে না। সব কটা মূর্তির মতো বসে আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ব্যাপারটা কি? একসঙ্গে এতগুলো কুকুর আমি এর আগে কখনো দেখিনি।
এদের এই জাতীয় আচরণের কথাও শুনিনি। আমাকে দেখে এরা সবাই মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো। অবাক হয়ে তাকিয়ে আছি। দেখি হঠাৎ তাদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল। এরা একে একে চলে গেল, যেন ওদের কোনো গোপন অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান শেষ হয়েছে, এখন চলে যাচ্ছে। এই ব্যাপার মাঝে মাঝে ঘুরতে লাগলো। নির্দিষ্ট কোনো সময় না, মাসে একবার কিংবা 2 মাসে একবার এরকম হয়। এরকম একটা ঘটনা চাপা থাকার কথা না, সবাই জেনে গেল। অনেকেই দুপুর রাতে কুকুরের দল দেখতে আসতো। খবরের কাগজে ঘটনাটা উঠেছিল, দৈনিক আজাদে। ক্যাপশন ছিল কুকুরের কাণ্ড। আমার ছোটো বোন আমাকে খুব খেপাতো। সে বলতো, কুকুরের জন্য তুমি জীবন দিতে যাচ্ছিলে, কাজে তারা তোমাকে তাদের রাজা বানিয়েছে। তুমি হচ্ছ কুকুর রাজা। আমার বাবা পরের বছর বদলি হয়ে পাবনা চলে গেলেন। আমিও বাবার সাথে গেলাম। সেখানেও একই কাণ্ড। 1 মাস 2 মাস পর পর হঠাৎ রাজ্যের কুকুর বাসার সামনে এসে জড়ো হয়। মূর্তির মতো চুপচাপ বসে থাকে, একসময় মাথা নিচু করে চলে যায়। যেখানে গিয়েছি এই কাণ্ড ঘটছে। যেন কোনো এক অদ্ভুত উপায়ে কুকুররা আমার খবর পৌঁছে দিয়েছে। শুধু তাই না, আমার মনে হয় কুকুর আমাকে পাহারা দেয়। আমি যখন রাস্তায় হাঁটি, 1-2টা কুকুর সবসময় আমার সঙ্গে থাকে। আজ আমার বয়স 67, আজও এই ব্যাপার ঘটছে। আমি আশ্চর্য হয়ে বললাম, বলেন কি? যা বলছি তার মধ্যে এক বর্ণও মিথ্যা নেই। তবে কুকুরের সবাই আগের মতো ঘন ঘন হয় না। 6 মাসে 1 বছরে একবার হয়, তবে হয়। কুকুরের ভাষা আমি জানি না, জানলে জিজ্ঞেস করতাম, তোমরা কি চাও, এসব কেন তোমরা করো? বলতে বলতে আলিমুজ্জামান সাহেবের চোখ মুখ বিকৃত হয়ে গেল, যেন তিনি প্রচণ্ড রাগ করছেন, যেন এই মুহূর্তে চেঁচিয়ে উঠবেন। আমি বললাম, আপনি মনে হয় পুরো ব্যাপারটা খুব আপসেট। এতে আপসেট হবার কিছু নেই। পশুরা কৃতজ্ঞতা প্রকাশ করছে। কৃতজ্ঞতা প্রকাশের অধিকার নিশ্চয়ই পশুদেরও আছে। এটা কৃতজ্ঞতা প্রকাশের কোনো ব্যাপার না। এটা একটা ভৌতিক ব্যাপার, সুপার ন্যাচারাল ব্যাপার। এর মধ্যে সুপার ন্যাচারাল অংশ কোনটি? পুরো ব্যাপারটাই সুপার ন্যাচারাল। এই অংশটি আপনাকে বলিনি বলে আপনি বুঝতে পারছেন না। বলুন শুনি। যেই কুকুর ছানাটিকে আমি বাঁচাতে চেয়েছিলাম, সেই কুকুর ছানাটি দলটার মধ্যে সবসময় থাকে। পুড়ে কয়লা হয়ে যাওয়া একটা কুকুর, গলায় ঘুঙ্গুর বাঁধা। কুকুর ছানাটা মাথায় দুলায় আর ঘুঙ্গুরের শব্দ হয়। আপনি ছাড়া অন্যরাও কি এই কুকুর ছানাটাকে দেখে? না, আর কেউ দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই। দেখুন ভাই, আমি বিজ্ঞানের ছাত্র না, আমার বিষয় ইতিহাস। তবু অবৈজ্ঞানিক কোনো কিছুই আমার জীবনে গ্রহণ করিনি। ভূত প্রেত ঝাড়ফুঁক পীর ফকির কিছুই না। অথচ সে আমাকেই কিনা সারা জীবন একটি অতিপ্রাকৃত বিষয় হজম করে যেতে হচ্ছে। আমি বললাম, আবার কখনো এরকম কিছু হলে আপনি দয়া করে আমাকে খবর দিবেন। তিনি জবাব দিলেন না। আমি বিদায় নিয়ে চলে এলাম। তার 5 মাস পর রাত 2টায় টেলিফোন বেজে উঠল। আলিমুজ্জামান সাহেব টেলিফোন করেছেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ওরা এসেছে, আপনি কি আসবেন? শ্রাবণ মাসের রাত, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। বাড়ির বাইরে পা দিলেই 1 হাঁটু পানি। এমন দুর্যোগের রাতে কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি টেলিফোন নামিয়ে বিছানায় চাদর নিচে ঢুকে পড়লাম। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প কুকুর। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।